জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে বাংলাদেশ থেকে চীন ও পাকিস্তানের ক্লিন সুইপ শুরু হয়ে গেছে। যেমন তারিক রহমানের মতো গাধার মাথা থেকে শিংকে সাফাই করে, এর সবচেয়ে বড় প্রমাণ নিজেই স্ক্রিনে দেখে নিন। রিপোর্ট এসেছে যে তারিকে রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। তারপরেই সবার আগে মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব নেওয়ার সিদ্ধান্তগুলো এখন পাল্টাতে শুরু করেছে। আর এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো অস্ত্র কেনা। মানে যে সমস্ত চুক্তি মোহাম্মদ ইউনূস করেছিল, একে একে হয় সেগুলোকে বাতিল করা হচ্ছে অথবা সেগুলোকে হোল্ড রাখা হচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সবচেয়ে চুক্তি ছিল বড় F-17 যুদ্ধবিমান কেনা। তবে এই চুক্তি ভঙ্গের ফলে বাংলাদেশে যে সমস্ত মানুষগুলো আজকের দিনে পাকিস্তানকে আব্বু বলে ডাকে, তাদের সম্পূর্ণ ঘরের ভেতর থেকেই বেইজ্জত করা হলো, বা বলতে পারেন চরম অপমান। কিন্তু এই নতুন সরকারের এই নতুন প্রধানমন্ত্রী তারিক রহমান F-17 যুদ্ধবিমান কেনার যে চুক্তি, সেটিকে হোল্ডে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, যেসব নেগোসিয়েশন বা আলোচনা চলছিল সেগুলোকে সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশের অর্ডারই দেয়নি, কিন্তু যুদ্ধবিমান কেনার আলাপ আলোচনা চলছিল। আপাতত সেই প্ল্যানটিও হোল্ড করে দেওয়া হয়েছে এবং চীন ও পাকিস্তানের সাথে যে আলোচনা চলছিল সেটাকেও সাসপেন্ড করে দিয়েছে এবং আপাতত এই বিষয়ে কোনো কথা হবে না। শুধু তাই নয়, চীন থেকে আরও অনেক অস্ত্র আর র্যাডারের মতো ইকুইপমেন্ট বাংলাদেশের সরকার কেনার অর্ডার দিয়েছিল, সেই সবগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া যেসব ডিফেন্স প্যাক্ট হয়েছিল পাকিস্তানের সাথে গোয়েন্দা সংস্থাকে নিয়ে, ইন্টেলিজেন্সকে নিয়ে, বর্ডার ইনফরমেশন শেয়ারিংকে নিয়ে, সেগুলো সবকটাই হোল্ডে রাখা হয়েছে অথবা সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এটি চীনের জন্য তো খারাপ খবর বটেই, কিন্তু সবচেয়ে বেশি খারাপ খবর পাকিস্তানের জন্য। কারণ অর্থাৎ আইএসআই নিজেদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। তারা অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিল ভারতের সীমান্তের আশেপাশে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছে যে আইএসআই অফিসাররা পৌঁছাতে শুরু করেছিল, তা এখন বন্ধ হয়ে যাবে, যা ভারতের জন্য তাৎক্ষণিকভাবে অনেক বড় স্বস্তি। কিন্তু আপনাদেরও এতে এত বেশি খুশি হওয়া উচিত নয়, কারণ শর্ট টার্মে দেখলে এটি আপনাকে আনন্দ দিতে পারে। আপনার মনে হবে যে খুব ভালো হয়েছে, কিন্তু লং টার্মে এখন আমাদের সামনে অনেক বড় বিপদ দাঁড়িয়ে আছে। বিপদ এটাই যে আমাদের কাছে অপশন নেই যে আমরা তারিক রহমানকে অফার করতে পারবো। বুঝলেন না তো? আমি আপনাদের বুঝিয়ে বলি। তো দেখুন, তারিক রহমান F-17 যুদ্ধবিমানের যে ডিল, সেটি আপাতত ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ওনার কাছে কি কোনো অপশান আছে? তো উত্তর হলো একেবারেই নেই। দেখুন, যুদ্ধবিমান তো ওনাকে কিনতেই হবে। পরিস্থিতি, কারণ বাংলাদেশে এয়ারফোর্সের অবস্থা অত্যন্ত করুণ বা অত্যন্ত দুর্বল। শুধু তাই নয়, মিয়ানমার ক্রমাগত চীন থেকে নতুন নতুন যুদ্ধবিমান কিনছে, যা বাংলাদেশের জন্য অনেক বড় একটা হুমকি। সেই জন্য তারিকুর রহমান নতুন যুদ্ধবিমান তো দেখুন তাকে কিনতেই হবে। আপাতত তিনি F-17 ডিল ক্যান্সেল তো করেছেন, কিন্তু ভবিষ্যতে তিনি আবারও চীনের কাছে যেতে পারেন F-17 কেনার জন্য না। কেন? কারণ তারিক রহমানের কাছে চয়েসে নেই, এত সস্তা যুদ্ধবিমান দুনিয়ার আর কেউ দেবে না। এবং বাংলাদেশের এমন অবস্থাও নেই যে তারা রাফেলের মতো বা ইউরোফাইটার, টাইফুন বা F-16 মতো অত্যাধুনিক দামি যুদ্ধবিমান তারা কিনতে পারবে। কিন্তু আপনাদের প্রশ্ন হবে যে আমরা কি তারিক রহমানকে আটকাবো? তো উত্তর হলো না। কোন মুখে আটকাবেন? কারণ আপনি যদি তারিক রহমানকে বলেন যে বাংলাদেশের জন্য চীন পাকিস্তান থেকে F-17 না কিনতে, তবে তিনি বলবেন ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দাও আমাকে যদি তোমার কাছে থাকে। আর আমাদের অবস্থা এমন যে আমরা নিজেদের বিমান বাহিনীকে ঠিকঠাক তেজস্বী ডেলিভারি বা সাপ্লাই দিতে পারছি না। বাংলাদেশকে কোথা থেকে বিক্রি করব? আর আপনাদের জেনে এটা সব থেকে বেশি দুঃখ লাগবে যে অনেক দেশ তেজস কিনতে চায়, সেটা ইন্দোনেশিয়া হোক, ফিলিপাইন হোক, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, সবাই তেজস কিনতে চায়, কারণ এটি ভালো যুদ্ধবিমান, কোয়ালিটি উইপন। কিন্তু আমরা সেটি তৈরি করতে পারছি না, আমরা সেটি মাস প্রডিউস করতে পারছি না। HAL এতটাই অকেজো সংস্থা যেটি প্রপারলি ডেভেলপই করতে পারছে না। এটাই কারণ যে আমরা আমাদের নিজস্ব বিমান বাহিনীর অর্ডার পূরণ করতে পারছি না, এবং কি এই কারণে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে তাদেরও বাধ্য হয়ে F-17কে কিনতে হচ্ছে, যা একদম আবর্জনা মার্কা যুদ্ধবিমান। কারণ সেটি আবর্জনা হলেও অন্তত একটু উড়তে তো পারে, 2-4টে মিসাইল ফায়ার তো করতে পারে। যুদ্ধবিমানের নামে কিছু তো আছে বিক্রি করার মতো, আমাদের কাছে তো কিছুই নেই। আর তাই আপাতত দেখতে ভালো লাগছে যে F-17 বাংলাদেশে যাবে না, কিন্তু প্রশ্ন হলো কতদিন বাংলাদেশ নতুন সরকার প্রতিরোধ করবে? কারণ শেষমেশ দেখবেন যে তারা আবারও F-17-এর জন্যই যাবে, তাদের কাছে অপশান নেই। কিন্তু বাংলাদেশ যদি শেষ পর্যন্ত চীন পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি F-17 যুদ্ধবিমান কেনে, তবে ভারতের উপর সামরিক আর কৌশলগত উভয় দিক থেকেই বেশ কিছু চাপ তৈরি হবে।
যদিও JF-17 রাফাল বা তেজসের চেয়ে প্রযুক্তিভাবে পিছিয়ে, তবুও এর কিছু নির্দিষ্ট দিক ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। যেমন দেখুন, আকাশপথে ভারসাম্য পরিবর্তন। বাংলাদেশে বিমান বাহিনীর কাছে MiG-29 আর Su-30 মতো কিছু উন্নত বিমান থাকলেও সেগুলোর সংখ্যা সীমিত। বড় সংখ্যায় JF-17 যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকবে। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত যেমন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স, যা প্রতিরক্ষা মানচিত্রে খুবই সংবেদনশীল, সেখানে ভারতের বায়ুসেনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, এমনকি অতিরিক্ত সেনা বা সম্পদকে মোতায়েন করতে হবে। চিকেন নেক্স আর গোয়েন্দা নজরদারি তাদের বাড়বে। বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক্স খুবই কাছে। JF-17 যদি উন্নত চীনা রাডার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকে, তবে চীন পরোক্ষভাবে বাংলাদেশকে আকাশসীমা ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চল আর সামরিক গতিবিধির ওপর নজরদারি চালাতে পারে। এটি ভারতের নিরাপত্তার জন্য একটি বড় ইন্টেলিজেন্স থ্রেট। অন্যদিকে পাকিস্তান চীন নেক্সাস শক্তিশালী হওয়া মানে JF-17 মূলত পাকিস্তান ও চীনের যৌথ প্রজেক্ট। বাংলাদেশের এই বিমান কেনা মানে হলো রক্ষণাবেক্ষণ, ট্রেনিং, যন্ত্রাংশের জন্য দীর্ঘমেয়াদ পাকিস্তান ও চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়া। ভারতের দুই প্রতিবেশী দেশে যদি একই ধরনের যুদ্ধবিমান থাকে, তবে যুদ্ধের সময় তারা একে অপরকে প্রযুক্তি সহায়তা বা গোয়েন্দা তথ্য দিতে সাহায্য করতে পারে, যা ভারতের জন্য ট্রু ফ্রন্ট ওয়ার পরিস্থিতির চাপ আরও বাড়িয়ে দেবে। এই মুহূর্তে ভারত বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কে চ্যালেঞ্জ। হ্যাঁ, ভারত সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে $500 মিলিয়ন একটি ডিফেন্স ক্রেডিট লাইন দিয়েছিল, যাতে বাংলাদেশ ভারত থেকে অস্ত্র কেনে। কিন্তু বাংলাদেশ যদি ভারতের তেজস বা অন্য কোনো প্রতিরক্ষা সরঞ্জাম না কিনে চীনের বিমান কেনে, তবে ভারতের প্রতিবেশী প্রথম নীতির জন্য একটি কূটনৈতিক ধাক্কা খাবে। এতে এই অঞ্চলে ভারতের প্রভাব কিছুটা কমতে পারে। অন্যদিকে বাংলাদেশ যদি নতুন যুদ্ধবিমান মোতায়েন করে, তবে ভারতকে পাল্টা ব্যবস্থা হিসেবে উত্তর পূর্ব ভারতে যেমন হাসিমারা বা তেজপুর এয়ারবেসে আরও উন্নত র্যাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এমারস্যাম বা S-400 এরকম শক্তিশালী স্কোয়াড্রন মোতায়েন করতে হবে। এটি ভারতের প্রতিরক্ষা বাজেটের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে সবশেষে বলবো, JF-17 নিজে ভারতের জন্য খুব বড় সুপার ওয়েপন নয়, কিন্তু এর পেছনে থাকা চীনা প্রভাব আর পাকিস্তানের সাথে প্রযুক্তিগত মিল ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। তবে বর্তমানে বাংলাদেশের ক্ষমতার রদবদলের পর, হ্যাঁ, যদি এই ডিল হোল্ডে থাকে যেমনটা আপনারা আগের যেমন আপনাদের বলে দিলাম খবরে, তবে সেটি আপাতত ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর। তবে আবারও বলে দিই, এই স্বস্তিটা বেশি দিন বা বেশিক্ষণের জন্য নয়। এটা কিন্তু পরে আমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে, কেননা বাংলাদেশের ফাইটার জেট লাগবেই, এটা তো কনফার্ম। কিন্তু তারা কোন ফাইটার জেটকে কিনবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। শেষমেশ না আবার ওই চীনের ভাঙড়ি মালকে কিনতে না হয়। যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।